বিসমিল্লাহির রহমানির রহিম। দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর অর্থনীতি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার বাংলাদেশের অর্থনীতির পরিচয় পড়িয়েছিলাম। ওখানে পাকিস্তানি শাসন আমলে বাংলাদেশের যে পুরনো চিত্র সেটা পড়াচ্ছি। পাকিস্তানি শাসন আমল পড়িয়েছিলাম। এই শাসন আমলে জাতীয় ও মাথাপিছু আয়ের পয়েন্ট পর্যন্ত পড়িয়েছিলাম। তো আজকে আলোচনা করব নিয়োগ বা কর্মসংস্থান। দেশ বিভাজনের পর পূর্ব পাকিস্তানে উচ্চ পদস্থ প্রায় বেশিরভাগ কর্মকর্তা, গভর্নর জেনারেল সহ পশ্চিম পাকিস্তানি জনগণ বা ভারত থেকে আগত বিহারি শরণার্থী, যারা রিফিউজিস নামে পরিচিত, যারা পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছে, তাদের দ্বারা পূরণ করা হয়েছে। অথচ পূর্ব পাকিস্তানের জনগণের যোগ্যতা থাকা সত্ত্বেও, অর্থাৎ পূর্ব পাকিস্তানের মধ্যে বর্তমান বাংলাদেশের জনগণকে বোঝানো হচ্ছে, পূর্ব পাকিস্তানের জনগণের যোগ্যতা থাকা সত্ত্বেও উচ্চ পদস্থ পদে আসীন হতে পারেননি। এরা ছিল শুধু প্রান্তিক শ্রেণীর কর্মচারী, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিল। পাকিস্তানের 24 বছরের ইতিহাসের অর্থ ও প্রতিরক্ষা খাতে উচ্চ পদসমূহ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান, কর্পোরেশনের প্রধান পদসমূহ প্রভৃতি পশ্চিম পাকিস্তানের দখলে ছিল। এমনকি পূর্ব পাকিস্তান অংশেরও এই পদসমূহ তাদের নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ পূর্ব পাকিস্তান যে কয়টা পদ ছিল সেগুলি তো পাকিস্তানে তাদের নিয়ন্ত্রণে রেখেছে বড় বড় কর্মকর্তার পদসমূহ। আন্তঃপ্রদেশ বাণিজ্য বৈষম্য, পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানে আন্তঃপ্রদেশে রপ্তানি ক্ষেত্র ছিল বৈষম্য ছিল। অর্থ বছরে 1948 থেকে 49 সালে অর্থ বছর 1948 থেকে 49 পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানের রপ্তানি, পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানের রপ্তানি ছিল পশ্চিম পাকিস্তানে রপ্তানি 1.188 কোটি টাকা। এটা হচ্ছে কোটি টাকায়। আর পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানের রপ্তানি, পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানের রপ্তানি ছিল পাকিস্তানে রপ্তানি 13.76 কোটি টাকা ছিল 1948 থেকে 49 সালে, এবং 1960 থেকে 61 সালে ছিল 60 থেকে 61 সালে 35.59 কোটি টাকা। পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানের রপ্তানি, আর পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানের রপ্তানি ছিল 1960 থেকে 61 সালে ছিল 80.76 কোটি টাকা, এবং 1967 থেকে 68 পর্যন্ত সময় ছিল পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানের রপ্তানি 77.90 কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানের রপ্তানি ছিল
121.60 কোটি টাকা। এই ছিল তৎকালীন সময়ে রপ্তানি চিত্র, অর্থাৎ আন্তঃপ্রদেশ বাণিজ্য বৈষম্য ছিল। তারপর আসো পূর্ব পাকিস্তান আমলে গৃহীত 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈষম্যের চিত্র। তারপর পাকিস্তান আমলে গৃহীত 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৈষম্যের চিত্র। পাকিস্তান আমলে গৃহীত 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনায় বৈষম্যের চিত্র। পঞ্চবার্ষিক পরিকল্পনায় আজকে হচ্ছে 8 তারিখ, 08-11-2020 বৈষম্যের চিত্র। বৈষম্যের চিত্র এখানে ছিল পরিকল্পনা ও সময়, পরিকল্পনা ও সময়। তারপর পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, তারপর পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তান, তারপর মোট বরাদ্দ, এটাও কোটি টাকায়, মোট বরাদ্দে পূর্ব পাকিস্তানের অংশ, মোট বরাদ্দে পাকিস্তানের অংশ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, হয়েছিল 1955 থেকে 1960, 1955 থেকে 1960, 55 থেকে 60, অর্থাৎ 336 কোটি টাকা পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে। আর পশ্চিম পাকিস্তানে 722 কোটি টাকা 1955 থেকে 60 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থ বরাদ্দের পরিমাণ ছিল। আর মোট বরাদ্দের পূর্ব পাকিস্তানের অংশ ছিল 32%, অর্থাৎ 32 ভাগ। তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
পরিকল্পনায় ছিল পূর্ব পাকিস্তান ছিল 970 কোটি টাকা বর্তমান বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তানে ছিল বর্তমান যেটা পাকিস্তান ছিল সেটা ছিল 1860 কোটি টাকা, 860 কোটি টাকা। আর মোট বরাদ্দে পূর্ব পাকিস্তানের অংশ ছিল 34%। এখানে তারপর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল বরাদ্দের পরিমাণ পরিকল্পনায় 1965 থেকে 1970 দ্বিতীয় বঙ্গবন্ধু শান্তি ছিল। এখানে 1960 থেকে 65 পর্যন্ত, আর এটা হচ্ছে 1965 থেকে 1970, 1965 থেকে 1970 পর্যন্ত। এখানে টাকা ছিল 1670 কোটি টাকা বর্তমান পাকিস্তান, পূর্ব পাকিস্তান 670 কোটি টাকা বর্তমান বাংলাদেশের। আর পশ্চিম পাকিস্তানে ছিল বর্তমান পাকিস্তান যেটা 2610 কোটি টাকা বরাদ্দ ছিল। আর মোট বরাদ্দে পূর্ব পাকিস্তানের অংশ ছিল 39%। এখন এগুলো যোগ করে আমরা পাই মোট 2976 কোটি টাকা ছিল। এই তিন বার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী এবং তৃতীয় পঞ্চবার্ষিকী মিলিয়ে বাংলাদেশ মোট বরাদ্দের পরিমাণ ছিল 2976 কোটি টাকা ছিল পূর্ব পাকিস্তানের বরাদ্দ। পশ্চিম পাকিস্তান ছিল 5192 কোটি টাকা। কোথায় 5000, কোথায় 2000, কত ব্যবধান। এভাবে তারা বৈষম্য বা পার্থক্য করতো, নিজেরা বেশি দিত আমাদের দেশে। মোট হলো 37% ছিল এদের। এবার খেয়াল করো, পাকিস্তানের গৃহীত তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৈষম্যের চিত্র এখানে তুলে ধরলাম। অর্থাৎ পার্থক্য, পাকিস্তানের গৃহীত তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৈষম্যের পরিকাঠামো দেখা যায়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সময় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 1955 থেকে 1960 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের বর্তমান যেটা বাংলাদেশ ছিল 336 কোটি টাকা বরাদ্দ, এবং পশ্চিম পাকিস্তানে অর্থাৎ বর্তমান যেটা পাকিস্তান 722 কোটি টাকা। আমরা দেখতে পাচ্ছি অনেক ব্যবধান এখানে। তারপর মোট বরাদ্দের পরিমাণ পূর্ব পাকিস্তানের অংশ ছিল 32%। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে 970 কোটি টাকা ছিল বরাদ্দের পরিমাণ। তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বৈষম্য। আর এখানে পশ্চিম পাকিস্তানে অর্থাৎ বর্তমান যেটা পাকিস্তান দেশ সেখানে 1860 কোটি টাকা মোট বরাদ্দে পূর্ব পাকিস্তানের অংশ ছিল 34%। অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে মোট বরাদ্দের পরিমাণ ছিল 1670 কোটি টাকা। আর পশ্চিম পাকিস্তানে অর্থাৎ বর্তমানে যেটা পাকিস্তান সে দেশে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1965 থেকে 70 সালে এর বরাদ্দের পরিমাণ ছিল 2610 কোটি টাকা। আর মোট বরাদ্দে পূর্ব পাকিস্তানের অংশ ছিল 39% শতকরা। আর এখানে মোট হলো তিনটা পরিকল্পনা দেখা যায় যে পার্থক্য 2976 কোটি টাকা পূর্ব পাকিস্তানের বরাদ্দের পরিমাণ 8 কোটি টাকায়। আর পশ্চিম পাকিস্তান 5192 কোটি টাকা। কত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রায় 300 টাকার উপরে পার্থক্য, 300 কোটি টাকার উপরে। এখানে মোট বরাদ্দের পরিমাণ শতকরা ছিল 37%। এভাবে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে পাকিস্তানে আমাদের গৃহীত তিনটি পরিকল্পনা হয়, এখানে বৈষম্য ছিল, পরিকল্পনায় বৈষম্য ছিল। এবার 8 নম্বর হচ্ছে প্রবৃদ্ধির হার। 1947 সালে স্বাধীনতা অর্জনের পর অনেকেই ভেবেছিল পাকিস্তানের দুই খণ্ড একে অপরের বাজার হিসেবে ব্যবহৃত হয়ে প্রবৃদ্ধির হার বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের চাকাকে এগিয়ে নিয়ে যাবে। সবার ধারণা ছিল, যেহেতু মুসলিম কান্ট্রি দুটোই। কিন্তু অর্থনৈতিক
অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধির কারণে তা অর্জিত হয়নি। এই যে ব্যাপক ব্যবধান অর্থনৈতিক বৈষম্য, এই বৈষম্যের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন ঘটেনি। জিএনপি এর প্রবৃদ্ধির হার, জিএনপি হচ্ছে গ্রোথ ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ মোট জাতীয় উৎপাদন, 1949 থেকে 50 সালে পূর্ব অংশে ছিল 1.7 প্রবৃদ্ধির হার, আর পশ্চিম অংশে ছিল 3.6। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 2.2% কম প্রবৃদ্ধির হার, যা 1964 থেকে 65 সালে দাঁড়ায় যথাক্রমে 4.2% এবং 6.2%। অন্যান্য ক্ষেত্রে যেমন পূর্ব পাকিস্তান মোট রপ্তানির 70% পণ্যদ্রব্য প্রস্তুত করলেও, অর্থাৎ এই পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে রপ্তানি দ্রব্যের চেয়ে 70% পণ্য উৎপাদন প্রস্তুত করলেও প্রাপ্ত আয়ের মাত্র 25% গ্রহণ করতে পেরেছে। অর্থাৎ এই 70% পণ্য, যত পণ্য বিদেশে রপ্তানি করা হতো এর মধ্যে 70% পণ্যই বাংলাদেশে অর্থাৎ বর্তমান বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে উৎপাদিত হতো বা প্রস্তুত হতো। হওয়া সত্ত্বেও এই রপ্তানি আয়ের মাত্র 25% তারা অর্থাৎ পূর্ব পাকিস্তান গ্রহণ করতে পেরেছে, বাকিটা পশ্চিম পাকিস্তানে চলে যেত। এভাবে দেখা যায় যে 1948 সালে পূর্ব পাকিস্তানের কাপড়ের কল ছিল 11টি, পাকিস্তানে 9টি। 1971 সালে পূর্ব পাকিস্তানে বৃদ্ধি পেয়ে 26টি হলেও পশ্চিম পাকিস্তানে হয় 150টি। অর্থাৎ পশ্চিম পাকিস্তানে 150টি করা হয়েছে আর পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে মাত্র 26টি। বিনিয়োগের বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক। পাকিস্তানের বিখ্যাত অর্থনীতিবিদ মাহবুবুল হক এর হিসাব অনুযায়ী পূর্ব পাকিস্তান রপ্তানি আয়ে উদ্বৃত্ত ভোগ করলেও উদ্বৃত্ত পশ্চিম পাকিস্তানে স্থানান্তর হতো। অর্থাৎ রপ্তানি যে উদ্বৃত্ত কাকে বলে, যেটা রপ্তানি অর্থাৎ যে বিদেশে রপ্তানি করার পর যেটা থাকে অর্থাৎ দেশের চাহিদা পূরণের পর তো বিদেশে রপ্তানি করে, যে উদ্বৃত্ত আয় অতিরিক্ত থাকে সেই উদ্বৃত্ত আয়ের যে সুবিধা, সেই সুবিধাও পশ্চিম পাকিস্তানেই ভোগ করতো পূর্ব পাকিস্তানের উদ্বৃত্ত রপ্তানি পণ্যের ভোগ সুবিধা। 9 নম্বর পয়েন্ট, পাকিস্তানের এভাবে দেখা যায় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পূর্বে বার্ষিক 210 মিলিয়ন অর্থ পশ্চিম পাকিস্তানে স্থানান্তর হতো, আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তা 100 মিলিয়ন ছিল। উন্নয়ন বাজেটের 62% পশ্চিম পাকিস্তানে আর 17% পূর্ব পাকিস্তানে এবং 21% অব্যবহৃত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 1950 থেকে 51 হতে 1959 থেকে 60-এর দশক অর্থাৎ 1950 থেকে 51 হতে 1959 থেকে 60 এই 10 বছরে পূর্ব পাকিস্তানে বৈদেশিক সাহায্য এসেছিল 93 কোটি টাকা, অথচ পাকিস্তানে এ সময় সাহায্য গ্রহণ করেছে 408 কোটি টাকা। 1950 থেকে 51 হতে 1969 এই সময়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে 2330.3 ও 1947.6 কোটি টাকা এবং আমদানির পরিমাণ ছিল যথাক্রমে 1926.1 ও 4191.8 কোটি টাকা। এভাবে দেখা যায় যে পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানে $2.6 বিলিয়ন সম্পদ পাচার করে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে $2.6 বিলিয়ন সম্পদ পাচার করে। 1970 সালে পূর্ব পাকিস্তান প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রায় 5 লক্ষ লোক নিহত, অর্থাৎ পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশে প্রায় 5 লক্ষ লোক নিহত হয় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে। তখন যে সাহায্য আসে তাও পশ্চিম পাকিস্তানে আত্মসাৎ করে, অর্থাৎ সাহায্য এসছে ঘূর্ণিঝড়ের জন্য পূর্ব পাকিস্তানে ঘূর্ণিঝড় হওয়ার কারণে সেটাও পশ্চিম পাকিস্তানে আত্মসাৎ করে। দ্বিতীয় ও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রেও যথাক্রমে মোট ব্যয়ের মাত্র 31% ও 35% পূর্ব পাকিস্তানের জন্য ব্যয় করা হয়। পশ্চিম পাকিস্তানের বেসরকারি বিনিয়োগ যথেষ্ট সরকারি পৃষ্ঠপোষকতা লাভ করলেও পূর্ব পাকিস্তান ছিল এক্ষেত্রে উপেক্ষিত, অর্থাৎ পৃষ্ঠপোষকতা পশ্চিম পাকিস্তান লাভ করতো কিন্তু পূর্ব পাকিস্তান এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা থেকে উপেক্ষিত ছিল। অর্থাৎ এখানে পশ্চিম পাকিস্তানের 22 পরিবারের হাতে সম্পদের বেশিরভাগ চলে যেত, আর পূর্ব পাকিস্তানের দরিদ্র থেকে
আরও দরিদ্রে পরিণত হতো পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের জনগণ। ফলশ্রুতিতে পাকিস্তানি শাসনামলের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে এই ভূখণ্ডের মানুষ আন্দোলনের সংগ্রামে অবতীর্ণ হয়। 25শে মার্চ 1971 তারিখে স্বাধীনতার আন্দোলন শুরু হয় এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। 2018 সালে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনামূলক চিত্র। 2018 সালের এবার আমি ছক এঁকে দেখাচ্ছি তোমাদেরকে বলে। সালে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনামূলক চিত্র। তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনামূলক চিত্র। উন্নয়ন ব্যয় বরাদ্দ বরাদ্দ 1955 থেকে 1970 কোটি টাকা। এটা 18 সাল যেহেতু উন্নয়ন ব্যয় বরাদ্দ সূচক বাংলাদেশ আর পাকিস্তান। বাংলাদেশ আর পাকিস্তান মোট জিডিপি মোট জিডিপিতে বাংলাদেশের অবদান ছিল 18 সালে কত 285 বিলিয়ন মার্কিন ডলার। 285 বিলিয়ন মার্কিন ডলার ডলার। আর পাকিস্তানি ছিল 297 বিলিয়ন মার্কিন ডলার। 297 বিলিয়ন মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধি ছিল বাংলাদেশে ছিল 7.5
6%, 6%, আর পাকিস্তান ছিল 5.8%। আর জনসংখ্যা ছিল 16 কোটি। বাংলাদেশের 18 সালে জনসংখ্যা 16 কোটি। আর পাকিস্তানের 20 কোটি। গড়ায়ু 72.8 বছর। 8 বছর। বাংলাদেশের গড়ায়ু 72.8 বছর, আর পাকিস্তানের গড়ায়ু 66.6 বছর। মাথা পিছু জিডিপি, মাথা পিছু জিডিপি হচ্ছে 1751 কোটি মার্কিন ডলার। 1751 মার্কিন ডলার, আর পাকিস্তানের মাথা পিছু জিডিপি ছিল তখন 1641 মার্কিন ডলার। 1641 মার্কিন ডলার। সাক্ষরতা হার, অর্থাৎ শিক্ষিতের হার বাংলাদেশ হল 72.9%, আর পাকিস্তান হলো মাত্র 58% সাক্ষরতার হার পাকিস্তানে। জনসংখ্যা বৃদ্ধির হার 1.03%। জনসংখ্যা বৃদ্ধির হার 1.03%। আর পাকিস্তান হচ্ছে 2.63% জনসংখ্যা বৃদ্ধির হার। আর নবজাতক মৃত্যুর হার, হার 28.2 প্রতি হাজারে বাংলাদেশে। আর পাকিস্তানে হলো 64.2 প্রতি হাজারে। 64.2 প্রতি হাজারে। তারপর জীবিত শিশু মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার বাংলাদেশে হচ্ছে কত? 34.2 জন প্রতি হাজারে। পাকিস্তান হলো 78.8 জন। আর মোট আমদানি হলো, এখানে 5 বছরের কম বয়সী শিশুদের কথা বলা হয়েছে। মৃত্যুর হারটা এখানে দিতে কিন্তু 5 বছরের কম বয়সী, 5 বছরের কম বয়সী
আচ্ছা, এবার আমি আলোচনা করে দেখাচ্ছি যে 2018 সালে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনামূলক চিত্র। এখানে 2018 সালে সূচক সংখ্যা অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশ পাকিস্তানের তুলনামূলক চিত্র। মোট জিডিপিতে বাংলাদেশের অবদান ছিল 285 বিলিয়ন মার্কিন ডলার আর পাকিস্তানের 297 বিলিয়ন মার্কিন ডলার। এখানে জিডিপি প্রবৃদ্ধি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বাংলাদেশের 7.6% আর পাকিস্তানের 5.8। তাহলে আমাদের এখানে বাংলাদেশের জিডিপিতে অবদান বেশি, পাকিস্তানের কম 18 সালে। আর গড় আয়ু অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যায় মোট বছর যোগ করে মোট জনসংখ্যা যদি ভাগ করলে পাওয়া যায় গড় আয়ু বাংলাদেশে 72.8 বছর আর পাকিস্তানের 18 সালে গড় আয়ু ছিল 66.6 বছর। তার মাথাপিছু জিডিপি হলো 1751 মার্কিন ডলার বাংলাদেশের 18 সালের সূচক থেকে আমরা দেখতে পাচ্ছি। আর পাকিস্তানের জিডিপি হচ্ছে 1641 মার্কিন ডলার। জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশের 1.03%, আর পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার 2.63%। নবজাতক শিশুর মৃত্যুর হার 28.2 প্রতি হাজারে বাংলাদেশে, আর পাকিস্তানের 64.2। আমাদের দ্বিগুণের চেয়ে অনেক বেশি পাকিস্তানের প্রতি হাজারে নবজাতক মৃত্যুর হার। আর জীবিত শিশুর মৃত্যুর হার 5 বছরের কম বয়সী শিশু বাংলাদেশে হচ্ছে 34.2 জন এবং পাকিস্তানে 78.8 জন। বাংলাদেশের দ্বিগুণের চেয়ে বেশি। অর্থাৎ আমরা এই যে তুলনামূলক চিত্র 2018 সালের, এখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে বাংলাদেশের সবথেকে উন্নতি বা উন্নয়ন বেশি ঘটেছে। তাহলে আমরা যে স্বাধীন হয়েছি, স্বাধীনতা আমাদের লাভ হয়েছে দেখতে পাচ্ছি। এখন মোট জিডিপি আমদানি ও রপ্তানি পরিমাণ বাংলাদেশে ছিল 43.49 বিলিয়ন মার্কিন ডলার আর পাকিস্তানের 55.84 বিলিয়ন মার্কিন ডলার। মোট রপ্তানি, তাহলে আমাদের আমদানিও কম হয়েছে পাকিস্তানের চেয়ে। এটা উপরে লিখে দিই মুছে। এখানে উপরে লিখে দিচ্ছি বাকি সংখ্যা, দুইটা সংখ্যা। মোট আমদানি এবং মোট রপ্তানি। মোট আমদানি বাংলাদেশে হয়েছে কত, অর্থাৎ আমদানি মানে যেটা আমরা আমাদের দেশে উৎপাদন করা সম্পূর্ণ আমরা বিদেশ থেকে যেটা বৈদেশিক মুদ্রার বিনিময়ে এনে থাকি আমাদের প্রয়োজন মেটানোর জন্য, যেটা হচ্ছে আমদানি। আর রপ্তানি হচ্ছে যেটা আমরা বিদেশের বাজারে বিক্রয় করে বৈদেশিক মুদ্রা অর্জন করে যে পণ্যটা বিক্রয় হবে সেটা হচ্ছে আমাদের রপ্তানি। পাকিস্তানের হলো এখানে পাকিস্তানের রপ্তানি পরিমাণ, এখানে মোট আমদানি বাংলাদেশ করেছে 43.49 বিলিয়ন মার্কিন ডলার, শতকরা বিলিয়ন মার্কিন ডলার। এখানে রপ্তানি এটা হবে বিলিয়ন মার্কিন ডলার। আর পাকিস্তানে করেছে রপ্তানি আমদানির পরিমাণ পাকিস্তানে 55.84 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে পাকিস্তানে আমদানির পরিমাণ বেশি করেছে বিলিয়ন, বাংলাদেশে কম, বিলিয়ন মার্কিন ডলার। আর মোট রপ্তানি করেছে বাংলাদেশ, মোট রপ্তানি বাংলাদেশ করেছে 2018 সালে 41 বিলিয়ন মার্কিন ডলার, 41 বিলিয়ন মার্কিন ডলার, বিলিয়ন মার্কিন ডলার। আর পাকিস্তান করেছে রপ্তানি 24 বিলিয়ন মার্কিন ডলার, বিলিয়ন মার্কিন ডলার।
মার্কিন ডলার। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে 2018 সালে রপ্তানি পরিমাণ বেশি, পাকিস্তানের মাত্র 24 বিলিয়ন মার্কিন ডলার আর বাংলাদেশেরও 41 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে দ্বিগুণের কাছাকাছি, পাকিস্তানের চেয়ে দ্বিগুণের কাছাকাছি আমরা পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। তাহলে পাকিস্তানের চেয়ে আমাদের দেশ অনেক দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, প্রবৃদ্ধি অর্জন দ্রুত করেছে। তাহলে এবার মানব সম্পদ উন্নয়ন সূচকের অবস্থান বাংলাদেশেরও 136তম, অর্থাৎ 189টি দেশের মধ্যে মানব সম্পদ উন্নয়নের সূচক, মানব সম্পদ উন্নয়ন সূচক উন্নয়ন সূচকে অবস্থান বাংলাদেশের কত দেখো, বাংলাদেশেরও সূচকে অবস্থান হচ্ছে 136তম, 189টি দেশের মধ্যে, 36তম 189টি দেশের মধ্যে। আর পাকিস্তান হলো কত, পাকিস্তান 150তম। এই ক্ষেত্রে আমরা পাকিস্তানিদের এগিয়ে আছি। তাহলে আমাদের স্বাধীনতার পর দেখা গেল যে আমাদের পাকিস্তানের জন্য আমরা বেশি সব ক্ষেত্রেই আমাদের জিডিপি, মোট জিডিপি প্রবৃদ্ধি, তারপর জনসংখ্যা, গড় আয়ু, মাথাপিছু জিডিপি, সাক্ষরতা হার অর্থাৎ শিক্ষিতের হার, জনসংখ্যা বৃদ্ধির হার, নবজাতক মৃত্যুর হার, জীবিত শিশু মৃত্যুর হার, 5 বছরের কম বয়সী শিশু, তারপর মোট রপ্তানি, মানব সম্পদ উন্নয়ন সূচকের অবস্থান, মোট আমদানি, সব ক্ষেত্রে আমরা পাকিস্তানকে এগিয়ে আছি উন্নয়নের দিক থেকে। স্বাধীনতার পর 2018 সালের তুলনামূলক আলোচনা করলাম এখানে। এখন এই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল স্বাধীনতা সংগ্রামের অন্যতম ভিত্তি, অর্থাৎ আমরা যে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি এই সংগ্রামের অন্যতম ভিত্তি ছিল এই বৈষম্যের কারণ, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যের কারণেই ছিল। সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ, সামাজিক সমস্যা সমাধানে নানা ধরনের উদ্ভাবনী উদ্যোগ, যেমন ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সহায়ক নীতি। পাকিস্তানের মতো এখানে গোষ্ঠীভেদের দ্বন্দ্ব, সংঘাত এবং রাজনৈতিক অস্থিতিশীলতা নেই বর্তমান বাংলাদেশে। তাই স্বাধীনতার 46 বছর পর দেখা গেছে যে সেই পাকিস্তানের চেয়ে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রায় সব সূচকেই আমাদের বাংলাদেশ এগিয়ে আছে। গত 8 বছরে বাংলাদেশে মাত্রাপিছু আয় দ্বিগুণ হলেও পাকিস্তানে গত 10 বছরে মাত্র 50% বেড়েছে। আমাদের 8 বছরে দ্বিগুণ হলেও পাকিস্তানে গত 10 বছরে মাত্র 50% বেড়েছে। তরুণ প্রজন্মের জন্য বেশি কাজের সুযোগ করে থাকে বাংলাদেশ পোলিও নির্মূল করতে পারলেও পাকিস্তান এখনও তা পারেনি। পাকিস্তানের 43% শিশু তুলনামূলকভাবে খর্বাকৃতির, 61% কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশের শিশুরা এর চেয়ে ভালো অবস্থানে আছে। মৃত্যুর হার কমানো বাংলাদেশ এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। আমরা এটা দেখতে পাচ্ছি বাংলাদেশের শিশু মৃত্যুর হার মাত্র 28.2 প্রতি হাজার, আর পাকিস্তানের 64.2। শিশু মৃত্যুর হারের দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। আচ্ছা, এখন তো সময় 39 মিনিট হয়ে গেছে, 30 মিনিটের ক্লাসের জায়গায়। এখন আজকে আর পড়াবো না, আজকে এখানেই শেষ। সবাই ভালো থেকো, থ্যাঙ্কস অল।